Assalamu alaikum everyone. So this is your host Nur Marjuk Khan from Interactive Cares. And আমাদের মধ্যে যারা নাকি পিএইচপি শিখে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করতে যাচ্ছেন, ক্যারিয়ার বিল্ড আপ করতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকের সেশনটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বিকজ যেমনটা আমরা জানি যে যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, পিএইচপি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশনস ফর ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। আমরা যদি লোকাল এন্ড গ্লোবাল মার্কেট প্লেসের কথা চিন্তা করি, তাহলে কিন্তু পিএইচপি ইজ ভেরি হাই ইন ডিমান্ড রাইট নাও। সো সেই জন্য উই হ্যাভ দ্য এক্সপার্টস উইথ আস, হাসিন হায়দার ভাইয়া ফ্রম Hasinathar Bhaya, and also we have Anisuddin Ahmed Bhaya, we have Saidur Rahman Shetu Bhaya, and Faisal Ahmed Bhaya. So the experts are here to talk about PHP. So thanks everyone for joining us with us today, and I will hand over the floor to Shetu Bhaya. Thank you. থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। এবং যারা যারা আমাদের আজকের সেশনে জয়েন করছেন তাদের সবাইকেই আসলে অনেক অনেক ধন্যবাদ আজকের সেশনে জয়েন করার জন্য। অলরাইট, আজকে আমরা বেশ ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। এই অর্থে ধরেন আমরা প্রথমত একটু দেখার চেষ্টা করব যে আমাদের পিএইচপির অল ওভার মার্কেটটা কিরকম, বা আমি যদি পিএইচপি শিখি, বেসিক্যালি আমরা যখন এরকম স্কিলগুলো অ্যাটলিস্ট এই বয়সে এসে শিখতেছি, ডেফিনেটলি আমাদের উদ্দেশ্য থাকে যে আমরা সামহাও এটা কোনো না কোনো ক্যারিয়ারের দিকেই আমরা শিফট করতে চাই, তাই না? শখের বসে শিখতে চান এমন লোক যদি কেউ থাকেন তাহলে তো খুবই ভালো কথা। এটাও খুব ভালো ব্যাপার, বাট তারপরেও ডেফিনেটলি ক্যারিয়ারের কথা আমাদের মাথায় রাখাই উচিত। তবে আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি যে পিএইচপি দিয়ে যদি আমরা একটা স্কেলেবল ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই, সেক্ষেত্রে আমরা কোন কোন জিনিস নিয়ে আলোচনা করব, সেটাই আমি একটা স্লাইডের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর পিএইচপি শেখার সময় আমাদের আরো এক্সট্রা কি কি টুলস এক্সপ্লোর করা দরকার, সেগুলো নিয়ে আমার পরে আনিস ভাই ইনশাল্লাহ আপনাদের একটু ডিটেলসে ওটা নিয়ে ব্রিফ করার চেষ্টা করবেন। সো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। হ্যাঁ, অলরাইট, পিএইচপি ফর স্কেলেবল ক্যারিয়ার। আমাদের প্রথম কথা যে ব্যাপারটা মনে রাখতে হবে যে আপনি দেখবেন যে কিছু কিছু আমাদের ভিতরে অনেকেই হয়তো যারা জানি যে বিভিন্ন জায়গায় অনেক সময় হয়তো নিজেরা বা অন্য কাউকে ফ্রিল্যান্সিং করতে আমরা দেখছি, আমরা দেখবো যে যেই স্পেসিফিক একটা সময় একটা সার্টেন কাজের ধরেন অনেক ডিমান্ড আছে। কিরকম, আমরা যদি ফর এক্সাম্পল বলি, পিএইচডি টু এইচটিএমএল বলে একটা কনসেপ্ট একটা সময় ছিল। পিএইচডি কে আমাদের আসলে এইচটিএমএল এ কনভার্ট করতে হইতো, বেশ ভালো ক্লায়েন্ট পুল ওই সার্টেন টাইমে ওই টপিকটার ছিল। এখন ধরেন ওই সময় আমি যদি শুধুমাত্র পিএইচডি টু এইচটিএমএল নিয়েই থাকি, আমার স্কিলকে যদি আমি আপগ্রেড না করি, ওভার দ্য টাইম কিন্তু ওই সার্টেন টপিকের ক্লায়েন্ট পুল কমতে থাকবে এবং আমার কাজ পাওয়ার চাহিদাটাও কমতে থাকবে, মানুষের কাছ থেকে আমি কাজও কম পাইতে থাকবো ইন জেনারেল। সো আলটিমেটলি ওটা স্কেলেবল হবে না যদি আমি নিজেকে স্কেল না করতে পারি। সো পিএইচপি দিয়ে আমরা আসলে কিভাবে একটা স্কেলেবল অ্যান্ড সাস্টেনেবল ক্যারিয়ার বিল্ড আপ করতে পারি, সেটা সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। আমি সাইদুর রহমান সেতু, আমি ফাউন্ডার অফ জেএস বাংলাদেশ, এবং আমি ইন্টারেক্টিভ কেয়ারস এর টেক অ্যাডভাইজার এবং মেন্টর হিসেবে আছি। আচ্ছা, তো তিনটা প্রমিসিং সেক্টর আছে ইন্ডিভিজুয়াল হিসেবে, মানে ধরেই নেওয়া যায় যে শুরুতে আমরা আসলে কোনো এজেন্সি ফর্ম করব না। যদি করি ডেফিনেটলি ইন ফিউচার আমরা সেটা করতেই পারি। যদি আমরা ইন্ডিভিজুয়াল হিসেবে কাজ করতে চাই, তিনটা প্রমিসিং সেক্টর নিয়ে আমরা আসলে চিন্তা করতে পারি। একটা হচ্ছে লোকাল অর রিমোট জব, এবং লোকাল এবং রিমোট জবের জন্য আমাদের স্পেসিফিক কয়েকটা বিষয় একটু মাথায় রাখা দরকার। আমাদের একটা স্ট্যান্ডার্ড পোর্টফোলিও থাকা দরকার। এখন এই স্ট্যান্ডার্ড পোর্টফোলিও বা এই পোর্টফোলিও কথাটা জানি না বা শুনি নাই এরকম মনে হয় আমরা আসলে কেউ নাই। যারা শিখতে চাইতেছি বা মানে শিখবো এমন সবাই আমরা জানি যে আমাদের আসলে একটা পোর্টফোলিও বিল্ড আপ করা দরকার। বাট এতগুলা পোর্টফোলিও, ধরেন আপনার মতো 1,000 জন লার্নার অলরেডি রানিং একটা জিনিস নিয়ে শিখতেছে, 1,000টা পোর্টফোলিও যদি রেডি থাকে, এই এতগুলা পোর্টফোলিও থেকে আমরা আসলে স্ট্যান্ড আউট কিভাবে হব, আমার পোর্টফোলিওটা আমি কিভাবে আসলে অন্যদের চাইতে আলাদা করে রেডি করতে পারি, সেই জিনিসটা কিন্তু আমাদের ইনশিওর করতে হবে। আমাদের প্রত্যেকটা প্রজেক্ট যখন আমরা রেডি করব, আমাদের পোর্টফোলিওতে আমরা শোকেস করব, আমরা চেষ্টা করব ওই স্পেসিফিক প্রজেক্টের যাতে আমরা একটা ডিটেইলড কেস স্টাডিজ দিতে পারি। আপনি চিন্তাই করতে পারবেন না যে একটা ডিটেইলড কেস স্টাডিজ অথবা আপনার পোর্টফোলিওতে যদি একটা ডিফারেন্ট ব্লক সেকশন থাকে যেখানে আপনি টেকনিক্যাল অনেক বিষয় নিয়ে ডিসকাস করবেন, সেটা আপনাকে অন্য যে কোনো পোর্টফোলিও থেকে কতটা স্ট্যান্ড আউট করে রাখতে পারে। আরেকটা খুব শুরু যে বিষয়টা থাকে, যে শুরুর দিকে অনেকের আমাদের কনফিউশন থাকে যে ভাই আমার তো এনাফ এক্সপিরিয়েন্স নাই, আমি কিভাবে আসলে শুরু করতে পারি, আমি কিভাবে আসলে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কাজ জানতে পারি, কেউ যদি আমার জবই না দেয় আমার এক্সপিরিয়েন্স হবে কোত্থেকে? তো ওই জায়গাটাতে আপনি আসলে বিভিন্ন ওপেন সোর্স যে প্রজেক্ট গুলো আছে, স্ট্যান্ডার্ড অনেক ওপেন সোর্স প্রজেক্ট আছে যেখানে শত শত মানুষ, হাজার হাজার মানুষ আসলে কন্ট্রিবিউট করতেছে। আপনি যখন ওইখানে কন্ট্রিবিউট করতে যাবেন, আপনার শুরুতে যেই কনফিউশনটা আসবে যে ভাই আমি তো আসলে ভালো কোডিং স্ট্যান্ডার্ডই বুঝি না, আমি কিভাবে করব, আমারটা যদি রিজেক্ট হয়, সমস্যা নাই তো, আপনারটা রিজেক্ট হলে কেউ জানবে না, অ্যাকসেপ্ট হলে সবাই জানবে। বাট তারপরও আপনি একটা স্ট্যান্ডার্ড কিন্তু জানতে পারবেন। সো এই হেজিটেশনটা দূর করে আমার মনে হয় ওপেন সোর্স প্রজেক্ট গুলোতে কন্ট্রিবিউশন শুরু করা উচিত। শুরুতে যদি আপনি রিজেক্টও হন, আপনারটা যদি ওই অ্যাকসেপ্টও না হয়, আপনি তারপরেও বুঝতে পারবেন যে কোথায় আসলে আপনার মানে আলটিমেট ইম্পর্টেন্সটা দেওয়া উচিত। এবং
লোকাল আর রিমোট জবগুলো যদি আপনি আসলে ভালো মতো আনতে চান, সেক্ষেত্রে আসলে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি অনেক ইম্পর্টেন্ট। আপনার সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্স আপনার একটা ইমেজ কিন্তু অল ওভার তৈরি করতে পারে একটা পোটেনশিয়াল রিক্রুটার যারা তাদের কাছে। সো একটু খেয়াল রাখবো আমরা আমরা যাতে আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি, স্পেশালি লিঙ্কডইনে গিয়ে আর মিম শেয়ার করা যাবে না, এই ব্যাপারটা আমাদের শুরুতেই মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা হ্যাঁ, এরপরে আমাদের আরেকটা যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে সেটা হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং বলতে আমরা কি বুঝতেছি? নেটওয়ার্কিং বলতে কি ধরেন সার্টেন কোনো বড় ভাইকে নক দিয়ে ভাই কেমন আছেন এই খোঁজ নেওয়া? না, এটা আসলে আপনার নেটওয়ার্কিং এর ভিতরে পড়বে না। নেটওয়ার্কিং আসলে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, মানে এত বেশি ইম্পর্টেন্ট, আপনি যে সেক্টরেই আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে চান অথবা আপনার অল ওভার পরিচিতি বাড়াইতে চান, ওই সেক্টরের মানুষগুলোর সাথে চলাফেরা করা। চলাফেরা বলতে এই অর্থে না তাদের সাথে আপনার একসাথে টঙের দোকানে বসে চা খাইতে হবে, ইন জেনারেল মানে পুরো জিনিসটা সম্পর্কে অ্যাওয়ার থাকা যে কি হচ্ছে এই কমিউনিটিতে, কোন জিনিসটা চলতেছে, কোনটা এখন ট্রেন্ডি, কোন ব্যাপারগুলো বা কোন কোম্পানি ভালো করতেছে সেগুলো কেস স্টাডিজ করা, অলওয়েজ চিন্তা করা, বিভিন্ন রকম ইভেন্টে যাওয়া। ঠিক আছে, আস্তে আস্তে দেখবেন যে এগুলো করতে করতে ইভেন টেকনিক্যালি আপনারা যারা আজকের এই সেশনে জয়েন করছেন, এখানে কথা শুনতেছেন, আপনারাও অলমোস্ট একটা নেটওয়ার্কিং এর পার্টি আছেন। এই নামগুলো তো অ্যাটলিস্ট আমাদের কাছে পরিচিত হইতেছে, আপনারা নিজেদেরকে চিনতেছেন। এরকম দেখবেন যে আরো মাল্টিপল সেশনে গেলেও আপনারা নিজেদের ভিতরে অল ওভার আপনাদের কমিউনিকেশন নেটওয়ার্কিং বৃদ্ধি পাইতে থাকবে। সো যখন আমি দেখবো যে এইরকম কোথাও বা সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায় একটা ছেলে এরকম অ্যাক্টিভলি কাজ করতেছে, ন্যাচারালি আমার বা আমার মতো অন্য কারো যখন ওই স্পেসিফিক টপিকের কাউকে দরকার পড়বে হায়ার করার জন্য, তখন ডেফিনেটলি আমি তাকেই প্রথমে আগে চুজ করার চিন্তা ভাবনা করবো। সো নেটওয়ার্কিং খুবই 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 ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এবং আরেকটা যেটা খুব মারাত্মক ভূমিকা রাখতে পারে, আপনি একটা জিনিস খুব ভালো বুঝছেন কিনা, এটা আরো সুন্দর মতো বোঝা যায় যে আপনি অন্য কাউকে ভালো মতো বুঝাইতে পারতেছেন কিনা সেটা দিয়ে। সো ওইটার জন্য আপনি নলেজ, আপনি যে নলেজ এটাও শেয়ার করতে পারেন। এখন আপনার কি আসলে ফুল সেট আপনি ইউটিউবার হয়ে যাইতে হবে? ব্যাপারটা এমন না, এমন না। আপনি চাইলে বিভিন্ন ফেসবুক গ্রুপে গিয়ে মানুষকে হেল্প করতে পারেন। আপনার যদি এলাকায় আর কেউ এরকম থাকে প্রোগ্রামিং নিয়ে কাজ করতেছে, আপনি তাকে হেল্প করতে পারেন। অন্যকে হেল্প করতে গেলে নিজের নলেজ শেয়ার করার জন্য আপনার যে সব জানা আসতে হবে, একদম আলটিমেট এক্সপার্ট হয়ে আসতে হবে, ব্যাপারটা কখনোই এমন থাকে না। ঠিক আছে, অ্যাটলিস্ট আপনার শুরু করতে হবে, বলাটা স্টার্ট করতে হবে। ঠিক আছে, আমি হাইলি রেকমেন্ড করবো যদি আপনি আসলে ব্লগ লিখতে পারেন খুবই ভালো, ইভেন আপনি যদি টিউটোরিয়াল ভিডিও বানাইতে পারেন সেটাও ভালো। এটা আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য হেল্প করবে এবং অল ওভার আপনার আলটিমেট শেখাটাকে আরো পাকাপোক্ত করবে। এবং আপনারা আরেকটা যে কাজটা করতে পারেন যে পিএইচপি তো আমরা তো স্পেসিফিক এই কোর্সে আমরা আসলে খুব বেশি পিএইচপির বিভিন্ন প্রোগ্রামিং প্যারাডাইম, বিভিন্ন ফিচার্স, বিভিন্ন কিছু নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। বাট আপনি ডেফিনেটলি পিএইচপির যেই ফ্রেমওয়ার্কস গুলো আছে, স্পেশালি লারাভেলের কথা যদি আমরা বলি, এটা এক্সপ্লোর করাটা টোটালি অর্থিক, বিকজ এটার প্রচুর লোকাল এবং রিমোট জবের অপরচুনিটি আছে। সো আপনি এটা শুধুমাত্র যে পিএইচপির জন্য সত্য ব্যাপারটা এমন না। আপনারা যদি আসলে জাভাস্ক্রিপ্ট বা এই রিলেটেড জাভাস্ক্রিপ্ট নিয়ে যদি আপনারা বেশি আগ্রহী থাকেন, সেক্ষেত্রে যেমন আপনার রিয়াক্ট জেএস এক্সপ্লোর করাটা খুবই বুদ্ধিমানের কাজ হবে ফর নাও, সেরকম আমাদের এখানে লারাভেল এক্সপ্লোর করাটা বা আদার্স পিএসপি যে ফ্রেমওয়ার্ক গুলো আছে সেগুলো এক্সপ্লোর করাটাও অনেক ইম্পর্টেন্ট একটা ভূমিকা আমাদের জন্য রাখতে পারে। এবং ডেফিনেটলি অনেকে যেটা থাকে যে ফ্রিল্যান্স বা কন্ট্রাক্ট বেস যে জবগুলো সেগুলো নিয়ে যদি আপনি চিন্তা করতে পারেন, আপনি আপওয়ার্ক, পিপল পার আওয়ার, যদিও পিপল পার আওয়ারের কারেন্ট অবস্থা আমি জানি না কিরকম, আমি মেলা দিন আগে পিপল পার আওয়ার এক্সপ্লোর করছিলাম। সো ফাইবার, আপওয়ার্ক, এই জায়গাগুলোতে আপনি ডেফিনেটলি এক্সপ্লোর করতে পারেন। শুধু একটা ব্যাপার আপনার এখানে এক্সট্রা মাথায় রাখতে হবে, লোকাল জব এবং রিমোট জবের চাইতে আপনার এখানে ইংলিশ কমিউনিকেশন স্কিলটা খুব ভালো হইতে হবে। মানে খুব ভালো বলতে একদম যে আইএলটিএস এর 9 ব্যান্ড পাওয়ার মতো এমন না, এমন না হইলেও চলবে। অ্যাটলিস্ট আপনার কমিউনিকেশন করার মতো অ্যাবিলিটি থাকতে হবে, আপনার কথাগুলা বলার মতো, আপনার প্রশ্নগুলা বোঝানোর মতো এবং তার কথাগুলা, তার রিকোয়ারমেন্টস গুলা বোঝার মতো আপনার অ্যাবিলিটি থাকতে হবে। এটাও যদি না থাকে আমাদের কোনো সমস্যা নাই, ইংলিশও এখন আপনি চাইলে একটু এফোর্ট দিলেই 3 থেকে 6 মাসে ম্যাসিভ ইমপ্রুভমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো সিমিলারলি আমাদের এই ফ্রিল্যান্স বেস কাজগুলোর জন্য আমাদের আরো সফট স্কিল দরকার হয়। সেই সফট স্কিল বা ক্যারিয়ার গাইডলাইন গুলো নিয়ে ডেফিনেটলি আমাদের বড় ভাই যারা আছেন, আনিস ভাই আছেন, ফয়সাল ভাই আছেন, হাসিন ভাই আছেন, ওনারা ডেফিনেটলি আপনাদের আরো এই ব্যাপারগুলো বলবে। বাট এটার আমি যেটা আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে দেখছি, মানে খুব আর্লি এজে ফ্রিল্যান্সিং এ ঢুকলে যেটা হয় যে আসলে হঠাৎ করে খুব বেশি টাকা পয়সা হাতে চলে আসে, তো যেটা আসলে অনেক সময় আমাদের স্কিল এবং আমাদের মাইন্ডসেট অনেক কিছুর জন্য ক্ষতির কারণও হইতে পারে যদি আপনি সেটাকে আসলে প্রপারলি ম্যানেজ না করতে পারেন। সো টাইম ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এবং পেশেন্স, এই জিনিসগুলা খুবই 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 ইম্পর্টেন্ট। আপনার পিএইচপি বেস বিভিন্ন সিএমএস আছে বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। সো আপনি যদি একটা সাস্টেনেবল ক্যারিয়ার, ইভেন একটা সাস্টেনেবল এজেন্সিও যদি আপনি বিল্ড আপ করতে চান, সেক্ষেত্রে এই টাইপের সিএমএস গুলো আপনি এক্সপ্লোর করলে অনেক বেনিফিটস পাবেন। এটার মূল রিজন যেটা, যে আপনি দেখবেন যে এই সিএমএস গুলার অলরেডি প্রচুর পরিমাণে ওয়েবসাইট এগুলোর উপরে তৈরি, মানে ওয়ার্ল্ডের অলমোস্ট আমি মনে করি প্রায় 50%-এর উপরে ওয়েবসাইট এই চারটা দিয়ে তৈরি।
সো দেখেন যেখানে 50%-এর উপরে ওয়েবসাইট এই 4টা সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে তৈরি, এবং আমি যখন অলরেডি পিএইচপি সম্পর্কে জানবো, এগুলা পিএইচপি পাওয়ার্ড, সো আমার জন্য কিন্তু এইগুলা এক্সপ্লোর করা বা শেখাটা মোটেই ডিফিকাল্ট কিছু হবে না। বরঞ্চ আমার পোর্টফোলিওতে এই জিনিসগুলো যদি থাকে যে আমি এগুলোও পারি, এটা আমার জন্য অ্যাডেড বোনাস হিসাবে কাজ করবে। সো এটা টোটালি অর্থ ইট। আপনাকে মানুষজন যত কিছুই বলুক যে ভাই 2024-এ এসে আপনি এখন ওয়ার্ডপ্রেস শিখবেন, জুমলা দেখবেন, ড্রুপাল দেখবেন, না, আপনাকে যে ওইটা শিখে অল ইন ওইটা নিয়েই থাকতে হবে ব্যাপারটা এমন না, বাট ডেফিনেটলি এক্সপ্লোর করার যে মন মানসিকতা, এটা থাকা ভালো, যেটা টোটালি অর্থ ইট। আপনি নিজেও একটা সময় গিয়ে ফিল করবেন। এবং ওয়ার্ডপ্রেসকে আপনি কখনোই এত দ্রুত ইগনোর করতে পারবেন না ভাই, ইহা সম্ভব না। সো ওয়ার্ডপ্রেস ইজ কিং, এটা আমাদের মনে রাখতে হবে। সো আমরা এটাকে একেবারে ইগনোর করব না। যেটা হয় যে অনেক ডেভেলপার আমরা শুরুতে ওয়ার্ডপ্রেসের দিকে একটু নাক সিটকানো দৃষ্টিতে মানে সিটকানো একটা মনোভাব দেখতে পাই, এটা আপনারা করবেন না। শেখার সময় ওপেন থাকবেন। হ্যাঁ, ডেফিনেটলি আপনি লারাভেলে যাইতে পারেন বা পিএইচপি তেও কাজ করতে পারেন, বাট ওয়ার্ডপ্রেসকে অ্যাবসলিউট ইগনোর করাটা আমি মনে করি পিএইচপি ইকোসিস্টেমে থাইকা যদি আমি এটা করি, এটা আমার জন্য আসলে একটু ভুল অ্যাপ্রোচই হবে। ওকে, আপনি চাইলে বিভিন্ন রকম সফটওয়্যার এজ এ সার্ভিস অর স্যাস অর প্রোডাক্ট স্ট্র্যাটেজিতেও আগাইতে পারেন। আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়েও কাজ করতে পারেন, এবং এইখানে আপনার যেটা করতে হবে, স্পেসিফিক একটা প্রবলেম আগে খুঁজে বের করতে হবে। আপনি, হ্যাঁ রাইট, এই যে শিহাবুদ্দিন ভাই বলছেন ওয়ার্ডপ্রেস ইজ ভেরি পাওয়ারফুল। হ্যাঁ, ভেরি পাওয়ারফুল যদি আপনি আসলে সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারেন আর কি। তো এই প্রোডাক্ট স্ট্র্যাটেজি গুলাও, মানে এইখানে আবার একটা ব্যাপার আছে, আপনার প্রথমত একটা নিশ চুজ করতে হবে, এবং সেই নিশের একটা স্পেসিফিক প্রবলেম খুঁজে বাইর করতে হবে, এবং সেই প্রবলেমের একটা বিউটিফুল সলিউশন আপনার দিতে হবে। যেমন ধরেন আমাদের টিউটর এলএমএস এর কথা একটু চিন্তা করে দেখেন, যে আমাদের এইটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ভিশন যে ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক ওয়েবসাইট বানানো হবে। এবং স্পেশালি করোনা প্যান্ডামিকের পরে আপনি খেয়াল করে দেখবেন যে অনলাইন যে এডুকেশন সিস্টেমটা, স্পেশালি এরকম বিভিন্ন কোর্স, এই এই জিনিসগুলো কিন্তু বিশাল বুম করছে। সো এই বুমিং টাইম গুলা বা তারও আগে থেকে কিন্তু দেখেন আপনার একটা ভীষণ দরকার যে আমার এইখানে ওয়ার্ডপ্রেস দিয়ে এইরকম একটা আমার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম দরকার, এবং সেইখানে কি কি ফিচার দরকার, এই টাইপের প্রবলেম গুলা সর্ট আউট করে যখন আপনি টিউটোরিয়াল এমএস এর মতো একটা ম্যাসিভ প্লাগইন বানাইতে পারবেন, এটা কিন্তু মানে ওই একটা প্লাগইনই একটা এন্টার কোম্পানি রান করার জন্য যথেষ্ট, এরকম হয়ে যাবে। সো আমরা বলতেছি না যে আমরা যে প্রোডাক্টটা ফ্রম দ্য ভেরি বিগিনিং বানাবো, বা মানে এই টিউটোরিয়াল এমএসই তাদের প্রথম প্রোডাক্ট ছিল, ব্যাপারটা এমন না। অনেক কিছু ছিল এর আগে। সো আমাদের প্রথমটাই যে হিট হবে, প্রথমটাই যে অনেক ভালো হবে, ব্যাপারটা এমন না। আমাদের ডেফিনেটলি একটা নিশ খুঁজতে হবে, প্রবলেম নিয়ে প্রবলেম খুঁজতে হবে, এবং সেই প্রবলেম অনুযায়ী আমাদের সলিউশন গুলো ইমপ্লিমেন্ট করতে হবে। আমাদের এখানে মডেলটা কি হবে, ফ্রি মডেল নাকি প্রিমিয়াম আর পেইড, এগুলো আমাদের চিন্তা করতে হবে। আমাদের সাপোর্ট এবং আমাদের মার্কেটিং, এই জিনিসগুলো আমাদের টপ নচ হইতে হবে। যখনই আপনি স্পেশালি এরকম প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, আমি আমার বড় ভাইদের যতগুলো এরকম কোম্পানি দেখছি, তাদের কাছ থেকে আমি যতটুকু নলেজ গ্যাদার করার চেষ্টা করছি, আমি যেখানে দেখছি যে মানে শুধুমাত্র এখানে একটা স্পেসিফিক স্কিল দিয়ে হবে না, আপনার এখানে বহুত স্কিল সেটের সমন্বয় লাগবে। আপনার লিডারশিপ অ্যাবিলিটি অনেক ইম্পর্টেন্ট, অনেকগুলা ট্যালেন্ট এক অ্যালাইনে আইনা আপনাকে আলটিমেটলি একটা প্রোডাক্টের আলটিমেট সাকসেস যে রাস্তাটা, সেদিকে আপনার যাইতে হবে। বাট ডেফিনেটলি এটা অ্যাচিভেবল, কিন্তু এটা অ্যাচিভ করতে গেলেও তো যদি আমি ডেভেলপ করতে চাই, কোর নলেজটা তো আমার শুরুতে জানা দরকার, তাই না? এটার তো কোনো বিকল্প নাই। ঠিক আছে। সো আলটিমেটলি আমরা শিখবো ডেফিনেটলি। শেখার সময় আমরা কোর মানে ফুলফিল যতটুকু মনোযোগ দেওয়া যায় আমরা সেটাই শিখবো। শুরুতে আমরা স্পেসিফিক ক্যারিয়ার নিয়ে যদি চিন্তা করতে থাকি, বাট আমার শেখাটাই যদি আসলে কমপ্লিট না হয়, তখন কিন্তু আসলে কোনোটাই কাজে দিবে না। সো একটা ক্লিয়ার টার্গেট শুরু থেকে ডেফিনেটলি রাখা উচিত, যে আমি কোন স্পেসিফিক পোর্শনে বেশি ফোকাস দিতে চাই। আর বাকিটা তো আসলে ধরেন ক্যারিয়ার বা রিজিক, এগুলো তো টোটালি আমাদের হাতে নাই আসলে। সো আমরা চেষ্টা করতে পারি, আউটপুটটা হয়তো আমাদের কন্ট্রোলে নাও থাকতে পারে, বাট আমরা যদি এনাফ এফোর্ট দেই, আমাদের নলেজ যদি এনাফ থাকে, এবং আমাদের যদি ভিশন ক্লিয়ার থাকে, ডেফিনেটলি আমরা সামথিং গ্রেট অ্যাচিভ করতে পারি এখান থেকে। ঠিক আছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হোপফুলি আমরা একটা মোটামুটি আইডিয়া পাইছি যে আমরা পিএইচপি তে কিভাবে একটা স্কেলেবল ক্যারিয়ার বিল্ড আপ করতে পারি। এবং এরপরে আমাদের আরো যে বড় ভাইরা যারা আছেন, আনিস ভাই আছেন, ফয়সাল ভাই আছেন, তারা হয়তো এর চেয়েও মূল্যবান ইনফরমেশন আপনাদের দিতে পারবে। আপনাদের যদি স্পেসিফিক এই রিলেভেন্ট কোনো কোয়েশ্চেন থাকে, দিস ইজ ইয়োর টাইম, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন অথবা চ্যাটে বলতে পারেন। আদারওয়াইজ আমি আমার এই বোরিং সেশন এন্ড করে আমি আসলে বড় ভাইদের হাতে ফ্লোর দিয়ে দেবো আর কি। থ্যাংক ইউ। থ্যাংকস আ লট সেতু ভাই, আই গেস যা যা শেয়ার করছেন, যারা নাকি নতুন লার্নাররা আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। এন্ড আমাদের যে যারা যারা জয়েন করছেন তাদের কিন্তু, যারা যদি ইন্টারেস্টিং কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান শুট দেম ইন দা কমেন্ট বক্স, এন্ড আমাদের ইনস্ট্রাক্টর সবাই অ্যান্সার করতে পারবেন সেগুলা। সো নেক্সট উই হ্যাভ আনিসুদ্দিন আহমেদ ভাইয়া। সো হি উইল বি শেয়ারিং হিজ ইনসাইটস অন পিএইচপি। যারা নাকি পিএইচপি শিখতে চান তাদের জন্য টিপস এন্ড ট্রিক্স শেয়ার করবেন আনিস ভাইয়া। So we can see a raise of hands. Naim AF RZ Bhai. So you can shoot your question in the comment section, Bhai. So we can take your question there. Robiul Bhai একটা কোশ্চেন করেছেন, পিএইচপি লাইভ দিয়ে প্লাগইন ডেভেলপমেন্ট করার জন্য
কতটুকু পিএইচপি জানা দরকার। সো আই গেস সেতু ভাই, আই গেস ইউ ক্যান আনসার দিস আমি কোয়েশ্চেন আমি নাও। যদি ভাই পারতাম, আমি খুবই খুশি হইতাম যে আমি যদি আপনাকে বলতে পারতাম ভাই 1.5 কেজি পিএসপি শিখে আসেন, তাইলে এটা করা সম্ভব। মানে এরকম সার্টেন মেট্রিক্স নাই যেটাতে আমরা এটা পরিমাপ করতে পারি যে ঠিক কতটুকু পিএইচপি শেখা দরকার, মানে এরকম সার্টেন মানদণ্ড আমাদের নাই। তবে আপনি পিএইচপি যদি ফাউন্ডেশনাল যে জিনিসপত্রগুলো আছে সেগুলো খুব ভালো মতো জানেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং খুব ভালো মতো জানেন, খুব ভালো মতো অ্যাটলিস্ট যদি আপনি জানেন শুরুতে, দেন আপনি শিখতে শিখতে করতে করতে হয়তো আরো ভালো হবেন। এবং ওয়ার্ডপ্রেসের অনেকগুলো আছে, অ্যাকশন ফিল্টার আছে আমাদের, মানে অনেকগুলো ফিল্টার আছে, সেগুলো যদি জানেন, ওয়ার্ডপ্রেস ইকোসিস্টেম কিভাবে কাজ করতেছে, ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট হায়ারার্কি কিভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো যদি আপনি জানেন, একটু যদি আপনি করতে থাকেন, দেখবেন যে, তো আমি যেটা বিলিভ করি, যদি আপনি প্লাগইন ডেভেলপমেন্ট শেখা শুরু করেন, কখনোই কমপ্লিট পিএইচপি শিখেই যে আপনার প্লাগইন ডেভেলপমেন্ট শুরু করতে হবে তা না। আপনি কোর কমপ্লিট করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখে জাস্ট জাম্প করেন, প্লাগইন ডেভেলপমেন্ট শুরু করে দেন। দেখবেন যে একটা সার্টেন প্লাগইন ডেভেলপ করতে গেলে, একটা ফিচার ইমপ্লিমেন্ট করতে গেলে আপনার তখন আর পারতেছেন না, কোন একটা নলেজ আপনার মনে হইতেছে এখন একটা ঘাটতি আছে, তাহলে কোন টপিক ঘাটতি আছে ওটা খুঁজে বের করে আপনি শেখা শুরু করে দিবেন। এইভাবেই 1-2 বছর এফোর্ট দিতে দিতেই দেখবেন যে আপনি ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টও ভালো হয়ে গেছেন, আবার পিএইচপি তো আপনি ভালো হয়ে গেছেন। কিন্তু স্পেসিফিক কতটুকু, এই যে 1 কেজি না 1.5 কেজি, এই হিসাব আসলে দেওয়া খুবই কঠিন ভাই। এক্স্যাক্টলি ভাই, আই গেস সবকিছু শেখার ক্ষেত্রে এটা সত্যি যে গ্রাজুয়ালি সবকিছু শিখতে হয়, একবারে অনেক কিছু শেখা যায় না। সো আই গেস ইউ গট ইউর অ্যান্সার, রবিউল ইসলাম ভাই। So I guess that's enough for the questions. And Anisuddin Ahmed bhai, I guess you can share your insights with us. Anisuddin Ahmed bhai. সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিই, দেখতে Yes, পেলে sure ভাই। বলবেন। Thanks. হ্যাঁ ভাই, এখন দেখতে পাচ্ছি, শুরু করতে ওকে, পারেন। থ্যাংকস। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো ভাই, আমার আজকে সেশন নিয়ে যে প্ল্যানটা ছিল, আমার যতটুকু আইডিয়া আজকের পার্টিসিপেন্টদের ব্যাপারে, আপনারা হচ্ছেন যারা পিএইচপি শেখা শুরু করেছেন, পিএইচপি শিখবেন কিনা সেটা নিয়ে চিন্তা করছেন, অথবা আহ, অন্যান্য যে ট্র্যাক গুলো প্রোগ্রামিং এর, সেগুলোর সাথে পিএইচপির একটা কম্পারিজন নিয়ে ভাবছেন যে আমি কি মার্ন স্ট্যাকে যাব নাকি পিএইচপি তে যাব, বা প্রোগ্রামিং কে অ্যাজ এ ক্যারিয়ার আমি চুজ করব কিনা, এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করছেন, এই লেভেলে আপনারা আছেন বেশিরভাগই। তো সেই বিলিফ থেকে আমি যেটা চিন্তা করলাম, আমাদের এটার সাথে কানেক্টেড যে একটা কোর্স আছে, সেই কোর্সের টপিকের সাথে মিল রেখে যদি আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার হতে চান বেসড অন পিএইচপি, তাহলে আপনার অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ পিএইচপি শেখা এটা তো লাগবেই। এর পাশাপাশি আরো কিছু জিনিস লাগবে, যে জিনিসগুলো ছাড়া, যে টপিক গুলো শেখা ছাড়া আপনি হয়তো পিএইচপি শিখতে পারবেন, কিন্তু আসলে আহ, একজন প্রফেশনাল পিএইচপি ডেভেলপার হতে পারবেন না। তো আমি ট্রাই করব, অ্যাকচুয়ালি প্রফেশনাল পিএইচপি ডেভেলপার হতে গেলে তো লাগবে আরো অনেক কিছুই। সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক গুলো, যে বিষয়গুলো আপনি পিএইচপি ল্যাঙ্গুয়েজ শেখার সাথে সাথে অন্য যে বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া দরকার, যেগুলোকেও যে স্কিল গুলো আপনার অ্যাকোয়ার করা দরকার, যেগুলো না শিখলে আপনি আসলে নিজেকে প্রেজেন্টই করতে পারবেন না ঠিকভাবে একজন ডেভেলপার হিসেবে বা ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে, সেরকম কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো যারা চিনেন না, আমার নাম আনিস। আমি ফিগ ল্যাবে আছি সিটিও হিসেবে। আর আমি প্রোগ্রামিং প্রফেশনালি স্টার্ট করেছি 2006-7 দিকে। হয়তো অনেকেই, আপনাদের অনেকেই তখন ছোট ছিলেন, তো সেই হিসেবে বলতে পারেন যে বয়স আপনার থেকে অন্তত অনেক বড়, সেই হিসেবে দেখা হয়েছে অনেক বেশি, অভিজ্ঞতা হয়েছে বেশি। তো সেখান থেকে চেষ্টা করবো আপনাদেরকে কিছু ইনসাইট শেয়ার করার জন্য, যে আপনাদের সামনে এগোনোর পথে আপনাদের কি কি দরকার হবে এবং কিভাবে আপনারা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবেন। আচ্ছা, আমি কয়েকটা টপিক নিয়ে কথা বলবো। তার মধ্যে ফার্স্ট টপিকটা হচ্ছে টেকনিক্যাল স্কিল। টেকনিক্যাল স্কিল মানে আপনি যে পিএইচপি শিখছেন সেটা তো একটা টেকনিক্যাল স্কিল, কিন্তু শুধু পিএইচপি দিয়ে তো আসলে আপনি কাজ করতে পারবেন না। আপনি যখন কাজ করতে যাবেন, আপনি ধরেন কোনো কোম্পানি আপনাকে হায়ার করতে চাইলো, বা আপনি কোথাও ইন্টারভিউ দিতে গেলেন, তারা আপনার পিএইচপি নলেজটা যাচাই করার সাথে সাথে আরো কিছু টেকনিক্যাল স্কিল তারা যাচাই করবেন, যেগুলো তো আপনাকে নিজেকে ফিট রাখতে হবে, যে বিষয়গুলো আপনাকে আগে থেকে প্র্যাকটিস করে আসতে হবে, যেগুলোতে আপনার নলেজ থাকতে হবে। তার মধ্যে প্রথমে আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে এইচটিএমএল সিএসএস। অনেকের মনে হতে পারে যে ভাই এইচটিএমএল সিএসএস শিখবো, আবার এই যে পিএইচপি ডেভেলপার হয়ে যাচ্ছে, এখন আর এইচটিএমএল কেন লাগবে? আসলে বিষয়টা তা না। এইচটিএমএল সিএসএস হচ্ছে আপনি পিএইচপি দিয়ে যা কিছু করেন না কেন, আমি যা কিছু করেন না বলবো না, মানে মোস্ট অফ দ্য টাইম, 98% টাইম আপনি পিএইচপি দিয়ে যা করবেন সেটার আউটপুটটা ইউজারের সামনে আসবে এইচটিএমএল এবং সিএসএস দিয়ে।
সো আপনার যদি এই জায়গায় ঘাটতি থাকে, এইচটিএমএল সিএসএস আপনি না জানেন, তাহলে বেশিরভাগ জায়গাতে, এই যে সেতু ভাই ওয়ার্ডপ্রেসের কথা বললেন, ড্রুপালের কথা বললেন, ম্যাজেন্টো, ইভেন বেসিক ওয়েব ডেভেলপমেন্ট, সব জায়গাতে আপনি হোঁচট খাবেন। ইভেন আমরা যদি আরেকটু পেছনে যাই, 2013-14 পর্যন্ত আমরা ডেডিকেটেড ফ্রন্ট এন্ড ডেভেলপার দেখিনি। তখন আমরা যখন কারো ব্যাপারে বলতাম যে সে একজন পিএইচপি ডেভেলপার, আমরা এটাই বুঝতাম সে এইচটিএমএল সিএসএস এ ভালো, সাথে পিএইচপিও জানে। তার মানে সে পিএইচপি দিয়ে ডাটা অ্যারেঞ্জ করে, লজিক ইমপ্লিমেন্ট করে, কি ডাটা আসলে ইউজারকে দেখাতে হবে সেটাও সে জানে, সাথে ইউজারকে দেখাতে হবে যেটা দিয়ে, বা ব্রাউজারে যেটা অ্যাপেয়ার হবে সেই এইচটিএমএল এবং সিএসএস সেটাও সে জানে। আমরা বাই ডিফল্ট এটা ধরে নিতাম। এরপর থেকে 13-14 পর থেকে ধীরে ধীরে আসলে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড একটু আলাদা আলাদা ক্যারিয়ার হিসেবে অ্যাপেয়ার হওয়া শুরু হলো। এবং এখন তো ধরেন ডেভঅপস বা আরো অন্যান্য সেক্টর গুলো আসছে। কিন্তু আপনি যদি পিএইচপি বেসড সেক্টরে নিজেকে একজন ডেভেলপার হিসেবে প্রেজেন্ট করতে চান, আপনি যদি এইচটিএমএল সিএসএস না জানেন, আপনার জন্য আসলে 80% জায়গা আপনার জন্য ফিট হবে না, আপনি নিজেকে ফিট হিসেবে খুঁজে পাবেন না। হ্যাঁ, তো আপনি যখন পিএইচপি শিখছেন, আপনাকে মনে রাখতে হবে আমি যে পিএইচপি দিয়ে কাজ করব সেটা আমাকে প্রেজেন্ট করতে হবে এইচটিএমএল সিএসএস দিয়ে। সো এখানেও অ্যাটলিস্ট বেসিক ধারণা থাকা। এইচটিএমএল একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, খুবই ছোট, যেটা আমাদের ব্রাউজারে আমরা ভিউ সোর্স দিলে দেখতে পাই। আর সিএসএস হচ্ছে সেই এইচটিএমএল কে স্টাইল করার জন্য একটা ডিক্লারেটিভ ল্যাঙ্গুয়েজ। এবং আহ, আমরা এখন যে ওয়েবসাইট গুলো দেখি তাদের বেশিরভাগই সিএসএস এর বিভিন্ন ফ্রেমওয়ার্ক দিয়ে করা। তো আমরা এইচটিএমএল সিএসএস এর পাশাপাশি সেই ফ্রেমওয়ার্ক গুলো, বুটস্ট্র্যাপ, টেইলউইন্ড, এই ধরনের ফ্রেমওয়ার্ক গুলো কেউ একটু একটু এক্সপ্লোর করবো। এমন না যে আমাকে এক্সপার্ট হয়ে যেতে হবে, যখন আমার ওরকম সিচুয়েশন আসবে তখন আমি ওটাতে এক্সপার্ট হবো, কিন্তু আমার ধারণাটা থাকতে হবে, যাতে নিজেই ছোটখাটো পেজ তৈরি করতে পারি, ছোটখাটো চেঞ্জ করতে পারি। অ্যাটলিস্ট আমি একটা টেমপ্লেট এনে বসিয়ে সেটার মধ্যে আমার পিএইচপির আউটপুটটা যাতে আমি দেখাতে পারি। সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিট এবং গিটহাব। আপনাদের মধ্যে কারা কারা গিটের নাম কখনো শোনেননি? তাহলে হ্যান্ড রেজ করতে পারেন। মনে হচ্ছে এরকম কেউ নেই যে গিটের নাম শোনেনি, এটা তো খুবই ভালো। তাহলে আমাদের পার্টিসিপেন্ট অলমোস্ট সবাই গিট সম্পর্কে জানে, অথবা তারা হ্যান্ড রেজ করার বাটনটা খুঁজে পাচ্ছেন না, দুইটার একটা। আচ্ছা, গিট হচ্ছে একটা টেকনোলজি, এটাকে আমরা বলি ভার্সন কন্ট্রোল সিস্টেম। এটা আসলে যে জায়গায় কাজ করে, একটা টিমে যখন মাল্টিপল ডেভেলপাররা কাজ করে, তারা প্রত্যেকে আলাদা আলাদা পিসিতে কাজ করছে, সবার পিসিতে সেই সোর্স কোডের একটা ভার্সন আছে। আপনি যখন রিমোট কোনো কোম্পানিতে কাজ করবেন, আলাদা আলাদা দেশে, আলাদা আলাদা মহাদেশে বসে কাজ করবেন। এখন আপনাদের এই কোডগুলো একসাথে হবে কিভাবে? কিভাবে আপনারা এই আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা কাজগুলো করে সেগুলোকে একসাথে করে একটা সফটওয়্যার তৈরি করবেন? এই প্রবলেমের সলিউশন হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম। তো ভার্সন কন্ট্রোল সিস্টেমের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে পপুলার, বা বলতে পারেন যে 80% কোম্পানিতে আপনি যেটা ইউজ হতে দেখবেন সেটা হচ্ছে গিট। আর গিট হচ্ছে তার একটা হোস্টেড সলিউশন। ওটা যারা জানেন না তাদের জন্য এই মুহূর্তে ডিটেল দরকার নেই। তবে আপনাকে যেটা মনে রাখতে হবে, আপনি যদি এই বিষয়টাতে পরিচিত না হয়ে থাকেন, আপনার পিএইচপি শেখার সাথে সাথে ইমিডিয়েটলি আপনার দরকার হচ্ছে গিট কি সেটা জানা, সেটা বোঝা, এবং গিটহাবকে কিভাবে ইউজ করতে হয় সেটাও শেখা শুরু করা। এটা যদি আপনি না করতে পারেন, তাহলে ইভেন দেখবেন আপনি বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউতে যখন আপনাকে টেস্ট প্রজেক্ট দেওয়া হবে, সেটাই দেওয়া হবে গিটহাবে। এবং আপনাকে যে তারা টেস্ট প্রজেক্ট আপনার কাছে যেভাবে অ্যাকসেপ্ট করবে, আগে একটা সময় ছিল যখন আমরা জিপ করে সোর্স কোড ইমেল করে দিতাম, এখন কিন্তু আর আসলে ওই সময় নেই। হ্যাঁ, এখন আপনার কাছ থেকে তারা তারা আপনাকে প্রজেক্ট দেবেও গিটহাবে, প্রজেক্ট আপনার কাছ থেকে রিসিভও করবে গিটহাবে। তো গিটহাবে যদি আপনি এক্সপার্ট না হন, এখানে এক্সপার্ট হওয়া বলতে এটুকু অন্তত আপনাকে জানতে হবে গিটহাব কিভাবে ইউজ করতে হয়, সাথে কিভাবে কমিট মেসেজ গুলো লিখতে হয়, কিভাবে পুল রিকোয়েস্ট তৈরি করতে হয়। এটুকু যদি আপনি না পারেন, বা আপনি যদি ভুলভাবে ইউজ করেন, সেক্ষেত্রেও যে কোনো রিক্রুটার সেটা অবজার্ভ করবেন এবং এখানে আপনার মার্কিং কমে যাবে। তো আপনি যদি একটা প্রফেশনাল টিমের সাথে কাজ করতে চান, আহ, অবশ্যই আপনাকে গিট এবং গিটহাব এই বিষয়গুলো জানতে হবে। তো যারা জানেন না তাদের জন্য একটা বলি, ওই যে লারাকাস্ট নামে একটা সাইট আছে, যেখানে পিএইচপি লারাভেল সংক্রান্ত বিভিন্ন রকমের আছে, কোর্স আছে, ফ্রি কোর্স আছে, পেইড কোর্স আছে। সেখানে গিটের উপরও একটা কোর্স আছে যেটা ফ্রি। আপনারা খুব সহজেই হয়তো এটা 2 দিনের আপনি নিজে কমপ্লিট করে ফেলতে পারবেন। তো যারা অলরেডি এটা তো পরিচিত না বা অভ্যস্ত না, তারা এখান থেকে কোর্সটা করে ফেলতে পারেন। আরেকটা বিষয় হলো ডাটাবেস। যারা নিজেকে এই সময়ে এসে ডেডিকেটেডলি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে পরিচয় দেন বা ফ্রন্ট এন্ড রোলগুলোর জন্য অ্যাপ্লাই করেন, তাদের যদি ডাটাবেসের দুর্বলতা থাকে, সেটা স্টিল একটা লেভেল অ্যাকসেপ্টেবল। কিন্তু আপনি যদি নিজেকে পিএইচপি ডেভেলপার বলেন,
বা নিজেকে ফুল স্ট্যাক ডেভেলপার বলেন, সেক্ষেত্রে আপনার ডাটাবেজের নলেজ থাকা একটা অত্যাবশ্যকীয় বিষয়। মানে আপনি ডাটাবেজের নলেজ ছাড়া আসলে কোথাও যেতে পারবেন না। ইভেন আপনি হয়তো ছোট ছোট টেস্ট প্রজেক্ট করতে পারবেন, কিন্তু কোনো প্র্যাকটিক্যাল প্রজেক্টেই আপনি ইন করতে পারবেন না ডাটাবেজের নলেজ ছাড়া। আর আমরা যখন বলছি ডাটাবেজ, এখনকার সময় এসে ডাটাবেজের ল্যান্ডস্কেপটা আসলে অনেক বড়। ডাটাবেজ বলতে শুধুমাত্র মাইএসকিউএল বা এরকম চিন্তা করলে হবে না। আপনি ডাটাবেজ বলতে বুঝবেন ডাটা স্টোরেজের যে কোনো সিস্টেম। সেটা হতে পারে ট্রেডিশনাল রিলেশনাল ডাটাবেজ গুলো, মাইএসকিউএল বা পোস্টগ্রেসকিউএল, ওরাকল, এমএসএসকিউএল এগুলো। আবার হতে পারে নোএসকিউএল কোনো সলিউশন, মঙ্গোডিবি। যেমন এখন মাইনস্ট্যাকের পপুলারিটির সাথে সাথে মঙ্গোডিবি খুব পপুলার হয়ে গেছে। সো বিভিন্ন জায়গায় আপনাকে মঙ্গোডিবি জানতে হবে, বিভিন্ন জায়গায় আপনার এন্ট্রি নিতে হলে। এর পাশাপাশি কিছু ডাটাবেজ আছে যেগুলো আসলে কি ভ্যালু বেসড ডাটাবেজ, যেমন মেমক্যাশ, রেডিস, এই ধরনের ডাটাবেজ গুলো। তো সবগুলো আপনার একই সাথে শেখা লাগবে না। ইনিশিয়ালি আপনি হয়তো শুধু মাইএসকিউএল শিখলেন। মাইএসকিউএল এ বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকলে, আপনি পিএইচপির সাথে মাইএসকিউএল কে ভালোভাবে ইউজ করতে পারলে, তাহলে আপনি নিজেকে মোটামুটি ব্যাকএন্ড ডেভেলপার বলতে পারেন। কিন্তু আপনি যদি একটু সিনিয়র লেভেলের দিকে যেতে চান বা আরেকটু হায়ার লেভেলের দিকে আগাতে চান, তাহলে আপনাকে অবশ্যই তখন রেডিস, মঙ্গোডিবি, এই বিষয়গুলো জানতে হবে। তো আপনি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ পিএইচপি শিখবেন, সাথে সাথে আপনার কিন্তু ডাটাবেজও শিখতে হবে, ডাটাবেজকে পিএইচপির সাথে ইউজ করতে পারতে হবে। না হলে আপনি ডাটাবেজ জানছেন না বিষয়টা তা না, আপনি আসলে ঠিক মতো একজন পিএইচপি ডেভেলপারই হয়ে উঠতে পারবেন না। আর আমরা যখন ডাটাবেজের কথা বলছি, আমরা পিএইচপি থেকে ডাটাবেজে কানেক্ট করলাম, সেখান থেকে ডাটাটাকে নিয়ে আসলাম। আনার পর এখন ইউজারের কাছে ডাটাটাকে পাঠানোর জন্য বেসিক্যালি আমরা শুরুর দিকে চিন্তা করি যে আমার একটা পিএইচপি দিয়ে তৈরি করা পেজ থাকবে, সেখানে আমি আমার ডাটাটা পাঠিয়ে দিব, পিএইচপি দিয়ে সেটাকে রেন্ডার করব। বিষয়টা এরকম থাকে। কিন্তু আপনি যখন একটা সিরিয়াস টাইপের প্রজেক্টে জয়েন করতে যাবেন বা একটা প্রফেশনাল টিমে জয়েন করতে যাবেন, তখন আপনি দেখবেন সিনারিওটা সবসময় এরকম না যে আপনি ডাটাবেস থেকে ডাটা আনছেন এবং ডাটা এনে সেটাকে পিএইচপি দিয়ে রেন্ডার করে ওয়েব পেজে দেখাচ্ছেন। বিষয়টা সবসময় এরকম না। এর বাইরেও আরো বিশাল একটা জগৎ রয়ে গেছে, যেখানে এক একটা সিস্টেম অনেকগুলো সাব সিস্টেমে ডিভাইডেড থাকে এবং সেই সিস্টেমগুলো একে অপরের সাথে কমিউনিকেট করে। সেই কমিউনিকেটের মেথডটা হচ্ছে রেস্ট এপিআই। ম্যাক্সিমাম ক্ষেত্রে রেস্ট এপিআই, তবে রেস্ট এপিআই ছাড়া আরো কিছু অপশন আছে, সেগুলোতে আমি এখন যাচ্ছি না। বিগিনারদের জন্য আমি এটা বলতে পারি যে আপনি যদি রেস্ট এপিআইটা ভালো মতো বোঝেন, এই ল্যান্ডস্কেপে আপনি মোটামুটি বিগিনার হিসেবে এন্ট্রি নিয়ে নিতে পারবেন। তো রেস্ট এপিআই জিনিসটা হচ্ছে একটা সিস্টেম আর একটা সিস্টেমের সাথে যখন কমিউনিকেট করে তারা কিভাবে কথা বলে, আপনার ডাটা আপনি আরেকটা সিস্টেমের কাছে যখন পাঠাবেন বা আরেকটা সিস্টেম থেকে আপনি যখন ডাটা আনবেন, তখন তারা কিভাবে কথা বলে, সেই পদ্ধতিটা। তো এটা আপনাদেরকে জানতে হবে এবং শিখতে হবে, কারণ এটা ছাড়া আপনি যদি একটা কোম্পানিতে জয়েন করতে যান যেখানে তাদের ব্যাকএন্ড টিম বা পিএইচপি টিম কাজ করে ডাটাবেজ নিয়ে এবং লজিক করে নিয়ে, কিন্তু তারা আসলে এই ডাটাটাকে একই সাথে ওয়েবসাইটেও দেখায়, আবার সেই ডাটার উপর বেস করে তারা মোবাইল অ্যাপ্লিকেশনও প্রোভাইড করতে চায়, সেখানে আপনার দেখবেন রেস্ট এপিআই লাগবে। তো আপনি যদি রেস্ট এপিআই না জানেন, এই সিনারিও গুলো আপনার জন্য তখন কমপ্লেক্স হয়ে যাবে। রেস্ট এপিআই এর একটা বিশেষ গুরুত্বের জায়গা হলো যখন ডাটাবেস থেকে রেজাল্ট আনার পর বা ডাটা আনার পর সেই ডাটাটাকে আপনি রেস্ট এপিআই হিসেবে আউটপুট দিতে পারবেন, তখন আপনার সেই আউটপুট একই সাথে ওয়েব পেজ ইউজ করতে পারবে, মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবে এবং আরো অন্যান্য থার্ড পার্টি সিস্টেমও ইউজ করতে পারবে। অনেকের হয়তো কনফিউশন হতে পারে যে আবার থার্ড পার্টি সিস্টেম কি, আমার সাইটে তো আমি আমার সাইটের ডাটা তো আমিই দেখাবো। বিষয়টা আসলে সবসময় এরকম না। আপনারা যে আপনাদের মোবাইলে ওয়েদার অ্যাপ্লিকেশন দেখেন, সেই অ্যাপ্লিকেশন আসলে ওয়েদারের ডাটা কোথা থেকে পায়? আপনি দেখবেন এই অ্যাপ্লিকেশন গুলো আসলে কোনো একটা ওয়েদার সার্ভিসের সাথে কানেক্টেড, যেখান থেকে সে ওয়েদারের ডাটা আনে। তো আসলে আপনার অ্যাপ্লিকেশন আপনি তৈরি করছেন, কিন্তু হয়তো এই অ্যাপ্লিকেশন তৈরি করার সময় অন্যান্য বিভিন্ন সার্ভিস থেকে আপনাকে ডাটা আনতে হবে। আবার আপনি যে অ্যাপ্লিকেশন তৈরি করছেন, সেই অ্যাপ্লিকেশনের ডাটাও অন্যান্য বিভিন্ন সার্ভিসকে দিতে হবে। সো আপনার অ্যাপ্লিকেশন যখন একটা রিয়েল লাইফ প্রবলেমকে সলভ করতে যাবেন, তখন দেখা যাবে আপনার অ্যাপ্লিকেশন শুধু আপনার ডাটা, আপনার ইউজার, আপনার লজিকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তার আশেপাশে আরো অন্যান্য সিস্টেমের সাথে কমিউনিকেট করতে হবে, এবং তখনই আপনার দরকার হবে রেস্ট এপিআই। তো আপনি যখন পিএইচপি দিয়ে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করবেন, অ্যাপ্লিকেশন তৈরি করা শিখবেন, তখন পিএইচপি দিয়ে কিভাবে রেস্ট এপিআই তৈরি করতে হয় এবং রেস্ট এপিআই অন্য অ্যাপ্লিকেশন গুলো যখন প্রোভাইড করে, সেই প্রোভাইড করা এপিআই বা সেই প্রোভাইড করা ডাটা কিভাবে আপনি কনজিউম করবেন, আপনি ইউজ করবেন আপনার অ্যাপ্লিকেশন থেকে, দুটো বিষয় আপনাকে জানতে হবে। জাভাস্ক্রিপ্ট। এখন জাভাস্ক্রিপ্টের এমন একটা সময় চলে এসেছে, জাভাস্ক্রিপ্ট এজ এ ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এজ এ ডিফারেন্ট প্যারাডাইম, এজ এ ডিফারেন্ট ওয়ার্ল্ড সে দাঁড়িয়ে গেছে। এবং আমরা এখন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার আলাদা একটা রোল হিসেবে চিনি।
এবং আমরা মনে করি যারা জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করে তারা আলাদাভাবে কাজ করে, যারা পিএইচপি দিয়ে কাজ করে তারা আলাদাভাবে কাজ করে। আসলে কিন্তু বিষয়টা পুরোপুরি এরকম না। এবং আপনারা যদি খেয়াল করেন যে জাভাস্ক্রিপ্ট ব্যাক এন্ডে পপুলারলি ইউজ হওয়া শুরু হয়েছে মনে হয় 2016-17 দিকে। এর আগে পর্যন্ত জাভাস্ক্রিপ্ট আসলে ফ্রন্ট এন্ডের জন্যই পপুলার ছিল, ব্যাক এন্ডে তার ইউজেস খুব কম ছিল, এবং 2010-11 আগে ব্যাক এন্ডে এটার অলমোস্ট ইউজেস ছিল না। হ্যাঁ, তখন যেটা হতো, ব্যাক এন্ডে কাজ করতো পাইথন, রুবি, পিএইচপি, এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো। সে বা জাভা, সে ডাটা বেস থেকে ডাটা নিয়ে আসতো, বিভিন্ন লজিক ইমপ্লিমেন্ট করে আউটপুটটা তৈরি করতো, এরপর ফ্রন্ট এন্ডের কাছে পাঠাতো, যেখানে এইচটিএমএল সিএসএস দিয়ে ফ্রন্ট এন্ডটা রেন্ডার হতো। এরপর সেই ফ্রন্ট এন্ডের উপর যদি আরো কিছু এক্সট্রা ইন্টারেকশন আমরা যোগ করতে চাইতাম, তখন আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতাম। হয়তো একটা ফর্ম সাবমিট করলে আমরা ফ্রন্ট এন্ডে কিছু ভ্যালিডেশন করতে চাই, বা বিভিন্ন রকম ইন্টারঅ্যাক্টিভিটি দেখাতে চাই, পপ আপে কিছু ইনফরমেশন দেখাতে চাই, ওই কাজগুলোর জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতাম। কিন্তু জাভাস্ক্রিপ্ট ব্যাক এন্ডে যখন পপুলার হয়ে গেল নোড আসার পর, তখন এটার ওয়ার্ল্ডটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার অর্থ এটা না যে আপনি যদি এখন পিএইচপি ডেভেলপার হন আপনি জাভাস্ক্রিপ্ট শেখা লাগবে না। ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্টের যে ইউজেস সেটা স্টিল আগের মতোই আছে। আগের মতো আছে বললে ভুল হবে, আগের চেয়ে অনেক বেড়েছে। বেড়েছে এই অর্থে যে আগে ফ্রন্ট এন্ডে কি দেখানো হবে সেই ডিসিশনটা পুরোপুরি আমরা ব্যাক এন্ড থেকে পিএইচপি এবং এইচটিএমএল থেকেই সেটা ডিসিশনটা নিয়ে নিতাম। জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র কিছু ইন্টারাকশনের জন্য ইউজ হতো। কিন্তু এখন অনেক ক্ষেত্রেই এরকম হয়, অনেক ক্ষেত্রে বলতে পারেন যে 40% ক্ষেত্রে এরকম হয়, ব্যাকএন্ড থেকে শুধু ডাটাটা নিয়ে আসা হয় অ্যাজ এ জসন, বা একটা ডাটা ফরম্যাটে নিয়ে আসা হয়। আনার পর সেই ডাটাটাকে কিভাবে রেন্ডার করা হবে সেটাও আসলে জাভাস্ক্রিপ্টে ডিসিশন নেওয়া হয়, বা ওই কাজটা এখন জাভাস্ক্রিপ্টই করে। সো এখন জাভাস্ক্রিপ্ট অ্যাজ এ শুধু ইন্টারঅ্যাক্টিভিটির জন্য জাভাস্ক্রিপ্টের পাশাপাশি জাভাস্ক্রিপ্টের যে ফ্রেমওয়ার্ক গুলো আছে সেগুলো এখনকার সময়ে খুব পপুলার। সো আপনারা যখন পিএইচপি শিখবেন, প্রথমে আপনার জাভাস্ক্রিপ্টটা জানতে হবে। জাভাস্ক্রিপ্ট জানার পাশাপাশি আপনাকে অন্তত একটা ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক শেখার চেষ্টা করতে হবে। আপনাকে হয়তো এক্সপার্ট হয়ে যেতে হবে না, কিন্তু অ্যাটলিস্ট ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক গুলো কিভাবে কাজ করে সেটা আইডিয়া আপনার থাকা লাগবে। হতে পারে সেটা ভিউজেএস, বা অ্যাটলিস্ট সেটা হতে পারে অ্যালপাইন জেএস, কোন একটা ফ্রেমওয়ার্ক। আপনি যদি অ্যাটলিস্ট অ্যালপাইন জেএস ও জানেন বা অ্যালপাইন জেএস ও প্র্যাকটিস করে থাকেন, আপনি বুঝতে পারবেন যে ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট কে সরি ডাটাকে কিভাবে ইউজ করা হয়, ডাটার উপর বেস করে কিভাবে ডিসিশন গুলো নেওয়া হয়, যেটা অ্যাজ এ ব্যাক এন্ড ডেভেলপার বা এজ এ পিএইচপি ডেভেলপার আপনি ডাটাকে কিভাবে ফরম্যাট করবেন, ডাটার মধ্যে কি কি ইনক্লুড করবেন, কি এক্সক্লুড করবেন, সেই ডিসিশন গুলো নিতে হেল্প করবে। কোড এডিটরের ব্যাপারে খুব বেশি কথা বলবো না, অনেকের কাছে মনে হতে পারে যে কোড এডিটর নিয়ে আবার এটা শেখার কি আছে। বেসিক্যালি আমরা যদি টেক্সট লিখতে যাই তখন যেভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডকে ইউজ করি, এবং মাইক্রোসফট ওয়ার্ডে সবাই কাজ করতে পারে, কিন্তু তারপরে দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার দক্ষতাও সবার একরকম না। কেউ কেউ শুধু মাইক্রোসফট ওয়ার্ড খুলে সেখানে কিছু টেক্সট লিখে কিছু ফরম্যাটিং করে সেভ করতে পারে, এটুকুই। আবার কেউ কেউ মাইক্রোসফট ওয়ার্ডে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কাজও করতে পারে। একইভাবে কোড এডিটর হচ্ছে এক ধরনের এডিটর। মাইক্রোসফট ওয়ার্ড যেমন টেক্সট লেখার জন্য ইউজ হয়, কোড এডিটর ইউজ হয় কোড লেখার জন্য। তো এই সফটওয়্যার গুলো যেমন এখনকার সময় পপুলার হচ্ছে ভিএস কোড, এর বাইরেও ইন্টেলিজের বিভিন্ন কোড এডিটর আছে, পিএইচপির জন্য পিএইচপি স্টর্ম খুব পপুলার। তো এই ধরনের যে এডিটর গুলো আছে, এটা অলমোস্ট সবাই ইউজ করে কোড লেখার জন্য। কিন্তু কোড লেখার জন্য ইউজ করার পাশাপাশি প্রত্যেক কোড এডিটরেরই লেভেল আছে, যে বিগিনার লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, এক্সপার্ট লেভেল। আপনি যত নিজের কোড এডিটর যেটা দিয়ে আপনি সারাদিন কোড লিখেন সেটার ব্যাপারে আপনি যত জানবেন, সেটাকে কতটুকু এফিসিয়েন্টলি ইউজ করা যায়, সেটা কিভাবে আপনার ওয়ার্কফ্লোর সাথে অ্যালাইন করা যায়, এটা যদি আপনি শিখতে পারেন, এটা যদি আপনি গ্রো করতে পারেন, তাহলে দেখবেন আপনার 10 মিনিটের কাছে 1 মিনিটে করে দিতে পারছে, বা কাজ করার সময় শুধু কোড লেখার কাজটা আপনার জন্য অনেক বেশি ফাস্টার হয়ে যাবে। কারণ আপনি যত দ্রুত থিঙ্ক করতে পারবেন তত দ্রুত কোড করতে পারবেন। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আসলে টেকনিক্যাল স্কিলগুলো নিয়ে। এর পাশাপাশি একজন ডেভেলপার হিসেবে একটা প্রফেশনাল টিমে কাজ করার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার, তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তো সফট স্কিল, যেটা বেশিরভাগ সময় ডেভেলপাররা ইগনোর করার কারণ হচ্ছে, আপনি যদি চিন্তা করেন একজন এক্সিকিউটিভ হিসেবে একজন লোক, সে মাস্টার্স পাস করেছে, সে এখন একটা প্রাইভেট কোম্পানিতে এক্সিকিউটিভ হিসেবে জয়েন করতে চায়, তাহলে সে কি শিখবে? তার শেখার জন্য যে বিষয়গুলো, তার মধ্যে মোস্ট অফ দ্য থিংস হচ্ছে আসলে সফট স্কিল। কিন্তু ডেভেলপাররা এই বিষয়টাকে ইগনোর করে যায় কেন বেশিরভাগ সময়? কারণ
আপনি যখন চিন্তা করেন যে কেউ একজন পিএইচপি ডেভেলপার হিসেবে একটা কোম্পানিতে জয়েন করবে, সে তখন চিন্তা করে পিএইচপি ল্যাঙ্গুয়েজ তার শিখতে হবে, তার গিট শিখতে হবে, তার জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, যেহেতু তার অনেক এরকম টেকনিক্যাল স্কিল শিখতে হবে যেটা তার জন্য মাস্ট হ্যাভ এই জবে এন্ট্রি করার জন্য। এই টেকনিক্যাল স্কিলের পাশাপাশি আরো একটা সেক্টর যে রয়ে গেছে এজ এ প্রফেশনাল হিসেবে একটা টিমে কাজ করার জন্য, এই বিষয়টা সবসময় সাইডে পড়ে যায়, মানে এটার তখন আর ফোকাসে থাকে না। কিন্তু সফট স্কিল দিয়ে আপনি হয়তো অনেক জায়গাতে কাজ শুরু করতে পারবেন, কিন্তু কাজ ঠিকভাবে কন্টিনিউ করার জন্য এবং আপনার ক্যারিয়ারের গ্রোথ আনার জন্য সফট স্কিল গুলো হচ্ছে মাস্ট হ্যাভ স্কিল। তো সফট স্কিল তো আসলে অনেক কিছুই, আমি সবগুলো নিয়ে আজকে কথা বলার সময় নেই, যেহেতু আমাদের সময় খুব কম। আমি তিনটা স্পেসিফিক পয়েন্ট নিয়ে কথা বলবো। একটা হলো কমিউনিকেশন। কমিউনিকেশন তো আমরা সবাই করি। কমিউনিকেশন সবাই করি বলতে আমরা যখনই একটা এনভায়রনমেন্টে কাজ করি, আমরা যাদের সাথে কাজ করি, যাদেরকে নিয়ে কাজ করি এবং যাদের জন্য কাজ করি, তাদের সবার সাথেই আমাদের কমিউনিকেট করতে হয়। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের কমিউনিকেশন গুলো সবসময় ইফেক্টিভ কমিউনিকেশন হয় না। ইফেক্টিভ কমিউনিকেশন কি? এটা হচ্ছে কমিউনিকেশনই, তবে সেই কমিউনিকেশনের সাথে আপনার একটা সফট স্কিল থাকবে যে আপনার মধ্যে কিছু এমপ্যাথি থাকবে। আপনি যার সাথে কথা বলছেন তাকে আপনি টোটাল কনটেক্সট দিচ্ছেন কিনা, ঠিক কোন ল্যাঙ্গুয়েজে কোন কিওয়ার্ড গুলো ইউজ করে আপনি তার সাথে কথা বললে সে আপনার কথাটাকে বুঝতে পারবে, এই বিষয়গুলো বোঝা। আপনি হয়তো আপনি কথা বলছেন একজন বিজনেস ওনারের সাথে, কিন্তু আপনি তার সাথে কথা বলছেন ভাই রেস্ট এপিআই দিয়ে আমি ডাটা আনবো, তারপর আমি অ্যাপ্লিকেশন থেকে জসন ডাটা নিয়ে সেটাকে রেন্ডার করবো, এটা আপনার ইফেক্টিভ কমিউনিকেশন হচ্ছে না। একজন বিজনেস পার্সনের সাথে যখন কথা বলছেন, আপনার ল্যাঙ্গুয়েজটা হতে হবে যেটা সে বোঝে। আপনি যখন রিকোয়ারমেন্ট কালেক্ট করার জন্য গেলেন এবং একটা সিস্টেমের, ধরুন আপনি একটা বাস বিডি নামে মতো একটা সিস্টেম তৈরি করবেন, এটা রিকোয়ারমেন্ট বোঝার জন্য আপনি বাস কাউন্টারে গেলেন যেখান থেকে টিকিট বিক্রি হয়, তাদের সাথে যখন কথা বলবেন তখন আপনি টেকনিক্যাল কথাবার্তা বলা শুরু করলেন, এটা তাদের জন্য মেক সেন্স করবে না। তার সাথে কিভাবে কথা বলতে হবে, আবার উল্টো দিকে যারা টেকনিক্যাল পার্সন তাদের সাথে কিভাবে কথা বলতে হবে, এই বিষয়গুলো বোঝা। এখানে কনটেক্সট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কনটেক্সট গুরুত্বপূর্ণ বিষয় মানে কি, আমি যদি খুব কুইকলি বোঝাতে চাই, আমরা যখন ক্লায়েন্টদের কাছ থেকে যেমন অনেক সময় ফিডব্যাক পাই যে ভাই সিস্টেম কাজ করে না। সিস্টেম কাজ করে না মানে কি, এই কথাটা যখন কেউ বলে, যাকে বলা হচ্ছে সে আসলে বুঝতে পারছে না কি কাজ করে না, কখন কাজ করে না, কোন ইউজারের জন্য কাজ করে না, কি করার পর কাজ করে না। এই কথার মধ্যে কিন্তু কোনো ইনফরমেশন নাই। তো আপনাকে ধরে নিতে হবে যে আপনাকে ইনফরমেশন দিচ্ছে সে বেশিরভাগ সময় জানে না যে আপনার সাথে কি বিষয়ে নিয়ে কথা বলতে হবে, বা আপনাকে বলার জন্য সাথে আরো কি কি ইনফরমেশন আপনাকে দিতে হবে। তখন আপনার দিক থেকে কাজ হচ্ছে বাকি ইনফরমেশন গুলো তার কাছে বের করে আনা। ভাই আপনি কোন ইউজার হিসেবে লগ ইন করেছিলেন, কি কি স্টেপ ফলো করেছিলেন, কোন জায়গায় গিয়ে কাজ করেনি বলতে আপনি কি বোঝাচ্ছেন? আপনি ক্লিক করেছেন তারপর ফর্ম সাবমিট হচ্ছে না, নাকি ফর্ম সাবমিট হয়েছে কিন্তু আপনার সাদা পেজ দেখাচ্ছে, নাকি কোনো এরর দেখাচ্ছে? এভাবে ধীরে 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 তাদের কাছ থেকে সফটলি ইনফরমেশন গুলো বের করে আনা। আবার উল্টা দিকে আপনি যখন ইনফরমেশন প্রোভাইডার হবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে আপনি যাকে ইনফরমেশন দিচ্ছেন, যার সাথে কমিউনিকেট করছেন, সে কে, তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল কি, আপনি কোন ইনফরমেশন গুলো দিলে সে আসলে কনটেক্সটে আসবে। আপনি তাকে গিয়ে বললেন ভাই আপনার সিস্টেম সম্পর্কে আমাকে কিছু বলেন, তো সে হয়তো বলবে যে ভাই আমরা এই যে 7টায় অফিস খুলি আর 9টার দিকে বন্ধ করি, এর মধ্যে টিকিট বিক্রি করি। এটুকু বলে সে মনে করবে যে তার তো আসলে সবকিছু বলা হয়ে গেছে। কিন্তু না, আপনার জন্য এটা সবকিছু না। আপনি কি কি জানতে চান সেগুলো তার কাছে ক্লিয়ারলি বলতে পারা, এবং আপনি যখন কাউকে ইনফরমেশন দিবেন, সে যে ইনফরমেশন গুলোর সাথে অ্যাড করলে তার কাছে ফুল পিকচারটা দাঁড়াবে, তার মাইন্ডসেটে সে পুরো বিষয়টা দেখতে পাবে, সেটা বুঝতে পারা এবং সেভাবে তার সাথে কমিউনিকেট করতে পারা। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল যেটা আপনার সফটওয়্যার নিয়ে কাজ করার সময় লাগবে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা আপনার জুনিয়র অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে যখন কাজ করবেন তখন কম লাগবে, কিন্তু যত আপনি সিনিয়র হতে যাবেন তখন আপনার কমিউনিকেশনের ব্যাপ্তিটা বাড়তে থাকবে। আগে আপনি শুধু কমিউনিকেট করতেন আপনার টিম লিডারের সাথে, এরপর দেখা যাবে ধীরে ধীরে আপনি কমিউনিকেট করছেন আপনার জুনিয়র ডেভেলপারদের সাথেও, কোম্পানি ওনারদের সাথেও। এরপর দেখা যাবে আপনি কমিউনিকেট করছেন কাস্টমারদের সাথে, ফিল্ড লেভেল ওয়ার্কারদের সাথে। সো যতই আপনি সিনিয়র হতে থাকবেন তত আপনার ইফেক্টিভ কমিউনিকেশনের গুরুত্বটা বাড়তে থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাই ইংলিশ। আমরা সবাই কেন জানি মানে ক্লাস 1 থেকে শুরু করে যতদূর আগাতে থাকি সবসময় আমাদের সাথে ইংলিশ সাবজেক্টটা থাকে, এবং বেশিরভাগ স্টুডেন্টরা দেখা যায় অন্য কোনো সাবজেক্টের প্রাইভেট না পড়লেও অঙ্ক আর ইংলিশে প্রাইভেট পড়ে, কিন্তু তারপরও কেন জানি আমরা ইংলিশে অভ্যস্ত হয়ে উঠি না। এই অভ্যস্ত হয়ে না ওঠার প্রধান কারণটা হচ্ছে আসলে প্র্যাকটিস না করা। একটা কারণ হলো প্র্যাকটিস না করা, আমাদেরকে প্রচুর গ্রামার শেখানো হতো,
কিন্তু প্র্যাকটিসের সুযোগটা ছিল না, যে কারণে আমাদের জড়তাটা কাটে না। হয়তো দেখা যাচ্ছে আমরা অনেক কিছুই বুঝতে পারি কিন্তু ঠিকমতো কমিউনিকেট করতে পারি না ইংলিশে। আপনি যদি আপনার ওয়ার্ক এরিয়া হিসেবে সফটওয়্যারকে বেছে নেন, সফটওয়্যার ডেভেলপমেন্টকে বেছে নেন, বেশিরভাগ ক্ষেত্রে আপনার ক্লায়েন্টরা দেশি হবে না, তাদের সাথে আপনি বাংলা কমিউনিকেট করতে পারবেন না। যতই আপনি সিনিয়র হতে থাকবেন তত আগেরটার মতোই এক্ষেত্রে দেখা যাবে আপনার ডিপেন্ডেন্সিটা বাড়তে থাকবে ইংলিশের উপর। সো আপনি যদি নিজেকে সফটওয়্যার ডেভেলপমেন্টে একটা স্ট্রং কেরিয়ার তৈরি করতে যান, ইংলিশের কোনো বিকল্প নেই। এটা প্রথম দিকে থাকবে শুধু ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করার জন্য, আস্তে আস্তে দেখবেন আপনি টিমমেটদের সাথে কমিউনিকেট করার জন্য আপনার ইংলিশ প্রয়োজন হচ্ছে। কেন? কারণ আপনি যখন একটা বড় টিমে কাজ করবেন, সেখানে কিছু ডেভেলপার থাকবে আপনার লোকাল, কিছু ডেভেলপার থাকবে রিমোট। সো সবার সাথে যখন আপনি মিটিং এ একসাথে অ্যাটেন্ড করবেন, তাদের কথাও আপনার বুঝতে পারতে হবে, আপনার কথাও তাদেরকে বোঝাতে পারতে হবে। সেখানে ইংলিশের কোনো বিকল্প নেই। আরেকটা বড় কারণ হচ্ছে আপনি যে টুলগুলো নিয়ে কাজ করেন, সেটা পিএইচপি বলেন, লারাভেল বলেন, গিট বলেন, যেটা নিয়ে কাজ করেন, আপনি যখন আহ, এটা শিখতে যাবেন, শেখার জন্য আপনি যে কোনো ডকুমেন্টেশন সাইটে যখন যাবেন, যে কোনো টিউটোরিয়াল সাইটে যাবেন, সব জায়গাতে আসলে আপনাকে ইংলিশের উপর ডিপেন্ড করতে হবে। তো ইংলিশ ছাড়া মানে আপনি শুধু পিএইচপি ল্যাঙ্গুয়েজ শিখলে পিএইচপি ডেভেলপার হতে পারবেন না, আপনাকে সাথে ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এবং শুধু শেখা বলতে বোঝা না, মানে শেখা বলতে আপনি ইংরেজি পড়ে কোনো কিছু শিখতে পারবেন, আপনি ইংরেজি লিখে কোনো কিছু এক্সপ্রেস করতে পারবেন। পিএইচপি ডেভেলপারদের বা ইন জেনারেল ডেভেলপারদের প্রচুর ইংলিশ লেখাও লাগে। যখন আপনি কোনো ইস্যুতে কমেন্ট করবেন, যখন আপনি আপনার কমিট মেসেজ গুলো লিখবেন, আপনার সব জায়গাতে দেখবেন ইংলিশ প্রয়োজন হচ্ছে। আর সাথে ভার্বাল কমিউনিকেশনের জন্য তো ইংলিশ লাগছেই। টাইম ম্যানেজমেন্টে ডেভেলপাররা একটু দুর্বল বেশিরভাগ ক্ষেত্রেই। আর এই যে দুর্বলতা, এটাকে কাটানোর জন্য বা এটাকে ইগনোর করার জন্য বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কথাও প্রচলিত আছে, যে না আমরা তো টেকনিক্যাল গাই, আমরা তো এমন তেমন, আমরা হ্যাকার মানুষ, আমরা আমাদের অত টাইম ম্যানেজমেন্ট থাকে না ইত্যাদি। ভাই আসলে বাস্তবতা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আপনার লাগবে। এবং টাইম ম্যানেজমেন্ট মানে শুধুমাত্র টাইমলি অফিসে আসা, টাইমলি অফিস থেকে যাওয়া, সেটা না। আমি আমার জন্য বরাদ্দ সময়কে কিভাবে ব্যবহার করছি, আমার সময়ের কতটুকু আমি ইউটিলাইজ করতে পারছি, কতটুকু পারছি না, যেটুকু অংশ পারছি না সেটুকু কতটুকু জাস্টিফাইড, এবং সেটা ইউটিলাইজ করার সময়ের পরিমাণ কিভাবে বাড়ানো যায়, এটা শুধু নিজে নিজে চিন্তা করে আমি সময়কে আরো একটু ভালো কাজে লাগাতে চেষ্টা করলাম, বিষয়টা এরকম না। টাইম ম্যানেজমেন্টের বিভিন্ন ট্রিক্স আছে, বিভিন্ন কৌশল আছে, এবং এগুলোর উপর বিভিন্ন কোর্স আছে। টাইম ম্যানেজমেন্টটা একটা শেখার বিষয়। টাইম ম্যানেজমেন্টটা আপনার কখনো বিভিন্ন রকমের টিউটোরিয়াল ব্লগ করে শিখবেন, কখনো আপনার সিনিয়রদের কাছ থেকে শিখবেন, এবং তার কাছ থেকে শিখবেন যে টাইম ম্যানেজমেন্ট করতে পারে। আপনার যে সিনিয়র টেকনিক্যালি খুব ভালো, কিন্তু সে আস্তে আস্তে মিটিং শেষ হয়ে যায়, আহ, কিন্তু যেতে যেতে সে 12টা বাজিয়ে দেয়, তার কাছে টাইম ম্যানেজমেন্ট শিখবেন না। তার কাছে আপনি টেকনিক্যাল স্কিলটা নিবেন, যে টাইম ম্যানেজমেন্ট শিখবেন, যে টাইমলি আসতে পারে, টাইমলি যেতে পারে, তার টাইম সে টাইমলি শেষ করতে পারে, এবং সে আপনাকেও টাইমলি ফলো আপ করতে পারে। তার কাছ থেকে আপনি টাইম ম্যানেজমেন্ট শিখবেন, এবং তার কাছ থেকে আপনি টাইম ম্যানেজমেন্ট শেখার রিসোর্স গুলো নিবেন। টাইম ম্যানেজমেন্টের বিষয়টা কি, আপনি নিজে যখন একসময় এজেন্সি দিতে যাবেন, একসময় একটা কোম্পানি করতে যাবেন, তখন টাইম ম্যানেজমেন্ট স্কিল যদি আপনার না থাকে, আপনি কখন আসলে ওই স্টেপে যেতে পারবেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যখন সিনিয়র হবেন, তখন আপনার নিজেকে ম্যানেজ করার সাথে সাথে আপনার সাবঅর্ডিনেটদেরকেও ম্যানেজ করতে পারতে হবে। আপনার সাবঅর্ডিনেটদেরকে ম্যানেজ করতে পারার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলের একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যদি দেখা যায় আপনার টাইম ম্যানেজমেন্ট ঠিক নেই, আপনি অন্যদেরকে ঠিক মতো ম্যানেজ করতে পারবেন না। তো টাইম ম্যানেজমেন্ট এটা ইগনোর করার মতো কোনো স্কিল না, এটা এরকম চিন্তা করার মতো বিষয় না যে আরে টাইম ম্যানেজমেন্ট, আমার তো টাইম ম্যানেজমেন্ট ভালো, আমি সকালে তাড়াতাড়ি উঠতে পারি, বিষয়টা তা না। দেখবেন যে টাইম ম্যানেজমেন্টে টাইম ব্লকিং, তারপর প্রমোডোরো স্কিল, বিভিন্ন রকমের ওয়ার্ড আছে। টাইম ম্যানেজমেন্ট নিয়ে যখন আপনি রিসার্চ করবেন, দেখবেন যে এখানেও আসলে শেখার মতো অনেক বিষয় আছে। লাস্ট টপিক, এবং মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, আমি এটা একটু এক্সপ্লেন করে শেষ করব। আমরা সবাই যে যে স্কিলই অ্যাকোয়ার করি না কেন, সেটা হোক টেকনিক্যাল স্কিল, নন টেকনিক্যাল স্কিল, আমি নিজেকে পিএইচপি ডেভেলপার হিসেবে তৈরি করি বা জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হিসেবে তৈরি করি, আলটিমেটলি আমাকে কোনো জবে এন্ট্রি নিতে হলে, কোনো জবে অ্যাপ্লাই করতে হলে একটা রিজিউমে তৈরি করতে হয়। ফ্রাস্ট্রেটিং হচ্ছে আমাদের বেশিরভাগের রিজিউম গুলো হয় এরকম, যেগুলো আসলে আহ শুধুমাত্র রিক্রুটারদের সময় নষ্ট করে আর কোনো কাজে আসে না। কেন রিক্রুটারদের সময় নষ্ট করে এই কথা বললাম? আপনি যদি চিন্তা করেন যে একটা কোম্পানিতে 2জন ডেভেলপার লাগবে, তারা একটা সার্কুলার দিয়েছে ধরি bdjobs.com, সেখানে তারা রিসিভ করে 400 অ্যাপ্লিকেশন। এই 400 অ্যাপ্লিকেশন থেকে সে কিভাবে যাচাই করবে যে কোন 2জনকে সে নিবে? তো তাদেরকে প্রথমে খুব রুথলেস ভাবে কাটছাঁট করতে হবে।
হয়। ওই কাটছাঁটটা কিভাবে করতে হয়? প্রথমে বিভিন্ন রকমের ফিল্টার দিয়ে তারা কিওয়ার্ড ম্যাচ করে ধরুন 200 সিভি বাদ দিয়ে দিল। আর বাকি 200 সিভি যারা দেখবে তাদের সময় কিন্তু খুবই মূল্যবান। তারা স্কিল্ড ডেভেলপার, তাদের ম্যানেজমেন্টের কাজ আছে, তাদের অন্যান্য ডেভেলপারদেরকে টেক কেয়ার করতে হয়, সাথে তার দিনের একটা সময় হয়তো মোস্টলি 1 আওয়ার থেকে 1.5 আওয়ার সে বরাদ্দ রেখেছে যে সিভি গুলো অ্যাপ্লাই করছে সেগুলোকে ফিল্টার করার জন্য। তো সে যখন বসে তার 1 ঘন্টা সময় সময় নিয়ে এই 1 ঘন্টার মধ্যে সে যে সিভি গুলো দেখবে সেটার নাম্বার হচ্ছে 100টা। তখন তার কিন্তু প্রতিটা সিভি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সময় নেই। সে কি করে একটা সিভির দিকে একবার তাকিয়ে যদি তার কাছে সেটা ইন্টারেস্টিং না হয়, 8 সেকেন্ডস আমি লিখেছি, এটা আসলে বাড়িয়ে লিখেছি, বেশিরভাগ সময় এটা 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড। যদি 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মধ্যে সে আপনার সিভি কে স্পেশালি কেয়ার করার মতো, স্পেশালি কনসার্ন নেওয়ার মতো কোনো কিছু না দেখে সে সিভিটা ফেলে দিবে। যদি সে দেখে যে না এটা একটু দেখা যায়, তখন সে 8 সেকেন্ড সময় নিবে এটাকে সেকেন্ড স্টেপের জন্য বা পরবর্তী স্টেপের জন্য নিবে কিনা। তো আপনার কাজ হচ্ছে আপনার সিভিটা যখন তৈরি করবেন আপনার এই 8 সেকেন্ড সময়কে কাজে লাগানো। কিভাবে আপনি সিভিটা তৈরি করলে আর 10টা সিভি থেকে আপনার 8 সেকেন্ডের মধ্যে আপনার সিভিটা একজন রিক্রুটারের কাছে ইন্টারেস্টিং হবে, সে ইন্টারেস্ট ফিল করবে এটাকে সেকেন্ড লেভেলে নেওয়ার জন্য, সেটা আপনাকে প্ল্যান করতে হবে এবং সেই অনুযায়ী আপনার সিভিটা তৈরি করতে হবে। এখানে এই 8 সেকেন্ডের মধ্যে প্রথমে সে কি করে? প্রথমে সে দেখে তার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো আছে কিনা। প্রয়োজনীয় ইনফরমেশন গুলো কি কি? যদি আমরা একজন ডেভেলপারের সিভি দেখি, আমরা প্রথমে দেখতে চাই তার গিটহাবের লিংক আছে কিনা, তার লিঙ্কডইনের লিংক আছে কিনা। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে গিটহাবের লিংক, লিঙ্কডইনের লিংক থাকে না। গিটহাব লিঙ্কডইনের লিংক না থাকার পর একজন ডেভেলপারের সিভিতে যত আগডুম বাগডুম লেখা থাকুক সেটা কেউ আর কেয়ার করে না। এখন ধরেন অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে হ্যাঁ লিংক আছে, বাট সেটাতে ক্লিক করলে কোথাও যায় না, বা ক্লিক করলে যেখানে যায় সেটা কারেক্ট লিংক না। সে কি এখন আপনার মনে হয় যে সেইখান থেকে দেখে আপনার গিটহাবের ইউজার নেম মুখস্থ করে একটা আলাদা ব্রাউজার ট্যাপ করে সেখানে এটা টাইপ করে ওই লিংকে যাবে? সে যাবে না, সে সিম্পলি এটা ইগনোর করবে। সো আপনার এই যে বললাম লিঙ্কডইন, ফেসবুক প্রোফাইল এখানে দরকার নেই, কিন্তু আপনার লিঙ্কডইনের প্রোফাইল, গিটহাবের প্রোফাইল, এই প্রোফাইল গুলো দরকার আছে। এবং সেগুলো লিঙ্কেবল হতে হবে যাতে ওই 4 সেকেন্ডের মধ্যে যদি সে মনে হয় যে না সিভিটা একটু দেখি, সে সেকেন্ড যে কাজটা করবে আপনার গিটহাবে যাবে এবং লিঙ্কডইনে যাবে। সেখানে যাওয়ার জন্য সে যদি লিঙ্ক গুলো ক্লিকেবল না পায় আপনার চান্স এখানেই শেষ। আপনার এটা আর 8 সেকেন্ড পর্যন্ত সময় নেবে না। থার্ড বিষয় হচ্ছে একটা ব্যাচ থেকে পাশ করে যে যে সিএসসি স্টুডেন্টরা একসাথে বের হয় তাদের বেশিরভাগের সিভি যদি আপনি দেখেন, এবং সেখানে 80% ওয়ার্ড গুলো সেম। তাদের সবার কেরিয়ার টার্গেট একই, তাদের সবার গোল একই, তাদের সবার স্কিল সেট একই, শুধু নামটা আলাদা আলাদা। এবং সবার জন্য রেফারেন্স যেগুলো সেগুলো বেশ একই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের বাবার নামও ঠিক মতো চেঞ্জ করে না। ওই যে বড় ভাইয়ের সিভিটা নিয়ে সবাই একসাথে কপি করে পেস্ট করে সেখানে নাম চেঞ্জ করে দিয়ে যে সিভি তৈরি করা, রিক্রুটাররা না এগুলো দেখলেই বুঝতে পারে যে এটা তো টেমপ্লেট সিভি। সো সে এখানে কোনো ইন্টারেস্ট ফিল করে না। আপনার সিভিটা স্ট্যান্ড আউট করাতে হলে সেখানে আপনার এমন কিছু কথা, এমন কিছু কিওয়ার্ড, এমন কিছু অ্যাচিভমেন্ট আপনাকে অ্যাড করতে হবে। অ্যাচিভমেন্ট বলতে আপনি হয়তো আপনার সিভির শুরুতে ডান দিকে রাখলেন যে আপনি লিড করে এই র্যাঙ্ক অ্যাচিভ করেছেন, অমুক প্রোগ্রামিং কন্টেস্টে এই প্লেস আপনি পেয়েছেন, এমন কিছু যেটা অন্যদের চেয়ে আপনার সিভিকে আলাদা করবে। ওই 4 সেকেন্ডের মধ্যে আপনার ব্যাপারে একটু মনোযোগ আকর্ষণ করতে পারবে রিক্রুটারের। এরকম কিছু কিওয়ার্ড আপনার দরকার হবে। আপনি ধরেন নিজে নিজে একটা ই কমার্স সাইট তৈরি করেছেন যেটা আপনার গিটহাবে আছে। এমন না যে এটা খুব ইউনিক হতে হবে। হয়তো বাজারে আর যে 10টা ই কমার্স সাইট আছে আপনারটা সেগুলোই অলমোস্ট সেম, কিন্তু এটা আপনি নিজে নিজে তৈরি করেছেন। সেটার লিঙ্কটা আপনি দিলেন। সেই লিঙ্কও শুধু দেওয়ার চাইতে, শুধু কতগুলো লিঙ্ক ধরিয়ে দেওয়া এবং একটা টেমপ্লেট সিভি চাইতে অনেক বেশি অ্যাটেনশন পাবে রিক্রুটারের কাছে। তো দেখতে পাবে আপনার সিভিটাকে পার্সোনালাইজ করতে হবে যাতে রিক্রুটার বুঝতে পারে আপনি এটা সময় নিয়ে যত্ন নিয়ে তৈরি করেছেন। আরেকটা বিষয় হচ্ছে বানান ভুল থাকা। সিভিতে যদি 2-4টা বানান ভুল পায়, আপনি যাই হন না কেন, রিক্রুটার আপনাকে প্রথমেই কিন্তু ইগনোর করার জন্য তার তার মনে আপনার ব্যাপারে আর কোনো অ্যাট্রাকশন ফিল করবে না যদি আপনার সিভিতে দেখা যায় 8-10টা বানান ভুল আছে। তো এই জিনিসগুলো টেমপ্লেট টেক্সট রাখা যাবে না, পার্সোনালাইজ করতে হবে এবং সেটাকে গ্রামাটিক্যালি এবং স্পেল গুলো ঠিক করতে হবে। লাস্ট পয়েন্টটা হচ্ছে আহ, একবার যখন ভার্সিটি থেকে বের হওয়ার সময় বড় ভাইয়ের সিভিটা কপি করা হয়েছে এবং একটা সিভি তৈরি করা হয়েছে, এই যে সিভিটা তৈরি করা হয়েছে
বছরের পর বছর সব জায়গাতে আমরা সেই একই সিভি সব জায়গাতে দিয়ে যাচ্ছি। এটা আসলে ওই টেমপ্লেট টেক্সট এবং টেমপ্লেট সিভির মতোই কাজ করবে, এটা কারো কোনো অ্যাট্রাকশন ড্র করতে পারবে না। আপনাকে যেটা করতে হবে, আপনি যে স্পেসিফিক জবের জন্য অ্যাপ্লাই করছেন, আপনার সিভি দেখে মনে হতে হবে যেন এই জবের জন্যই এই পার্টিসিপেন্ট এই সিভিটা তৈরি করেছে। সেটা কিভাবে? ওই জবের রিকোয়ারমেন্টের মধ্যে যে যে জিনিসগুলো ছিল, হয়তো আপনি মাইস্কুয়েল শিখেছেন, মঙ্গোডিবি শিখেছেন, পিএইচপি শিখেছেন, সব জায়গাতে এগুলোই চায়। তো সাথে ধরেন ইউনিট টেস্টিং আপনি করতে পারেন, অন্য কোনো জায়গায় সেটা আপনি হাইলাইট করেন নাই, কিন্তু যে রিক্রুটার তার রিকোয়ারমেন্টের মধ্যে বলেছে ইউনিট এক্সপিরিয়েন্স অফ ইউনিট টেস্টিং ইজ এ প্লাস, এই ওয়ার্ডটা যে এখানে আছে, সেখানে আপনি সিভি দেওয়ার সময় আপনাকে ভিজুয়ালি দেখা যায়, প্রথমে সিভিটা দেখলে চোখে পড়বে, এইভাবে পয়েন্ট আউট করে লিখতে হবে যে আপনি ইউনিট টেস্টিং করেন। মোট কথা হচ্ছে সে কি চায় সেটা আপনাকে বুঝতে পারতে হবে, এবং আপনার নিজের সিভিটাকে আপনাকে, মানে আপনার সিভিটা পাঠানোর মানে তো আপনাকে, আপনার আসলে নিজেকে প্রেজেন্ট করা, নিজেকে প্রেজেন্ট করার সময় ওভাবে প্রেজেন্ট করতে হবে তার যাতে মনে হয় যে আমি যে পজিশনের জন্য লোক খুঁজছি এই লোক তার জন্য পুরোপুরি ফিট, বা অ্যাটলিস্ট সে আগ্রহ বোধ করে যে এই লোক মনে হয় এই কাজের জন্য ফিট করতে পারে। এটুকু যেন সে কনফিডেন্স পায় এবং আপনাকে 8 সেকেন্ড সময় দেয়। আপনি যদি সে 8 সেকেন্ড সময় দেয়, তাহলে আপনার একটা চান্স আছে নেক্সট লেভেলে যাওয়ার। তো মোটামুটি আলোচনা এটুকুই, আমি যেটা আলাপ করার চেষ্টা করলাম আপনাদের সাথে, এজ এ যারা পিএইচপি নিয়ে আগ্রহী, পিএইচপি নিয়ে কোর্স করছেন, পিএইচপি এজ এ ল্যাঙ্গুয়েজ শিখছেন, তারা পিএইচপির পাশাপাশি, পিএইচপি ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি আরো কি কি বিষয় নিয়ে যত্নবান হবেন, কি কি বিষয়গুলো আপনাকে ক্যারিয়ারে এন্ট্রি নিতে, ক্যারিয়ারে গ্রোথে হেল্প করবে, এই বিষয়গুলো নিয়ে আলাপ করার চেষ্টা করলাম। তো যদি কারো এই বিষয়ে রিলেভেন্ট কোয়েশ্চেন থাকে, প্লিজ বিক্রি করতে পারেন। Thanks a lot, Anis bhaiya. I guess যদি কারো question থাকে, they can share in the comment box. And I guess যা যা discussion হয়েছে, this will be very helpful for the new learners, যারা নাকি beginners or let's say intermediate learners আছেন, তাদের career development জন্য this will be very helpful. So with that, I guess we can end off today's session. And আমাদের যদি কোনো question না থাকে, যারা যারা join করেছেন তাদের জন্য একটা special request থাকবে. This is a gift for all the audience. আমাদের যারা আজকের webinar join করেছেন, তারা কিন্তু চাইলে পার্টিসিপেশন ফর্মটি ফিল আপ করে ইউ ক্যান অ্যাভেল আ স্পেশাল গিফট। সো সেটার জন্য আপনাদের যেটা করতে হবে যে ইউ ক্যান জাস্ট গো টু দ্য কমেন্ট সেকশন, এন্ড কমেন্ট সেকশনে দেখবেন যে একটা ফর্মের লিংক দেওয়া আছে। সো ইউ ক্যান জাস্ট ফিল আপ দ্য form and get the special gift. So this will be a request from our end, and I guess that will be all from our end. We don't have any questions so far. And আমাদের complete PHP course is registration is live right now. So you can also check out the course. এখানে modern PHP, modern PHP frameworks and modern PHP দিয়ে web application development করার জন্য যা যা দরকার সবকিছু শেখানো আছে. So you can check out the course, and আমরা আজকে যা যা শিখলাম, this will be very helpful for all of the participants, I believe. And যারা যারা কি PHP শিখে web application development করতে চান, তাদের জন্য we wish you all the best for your future endeavors. And we thank all the instructors যারা নাকি আজ insight share করেছেন. So that will be all from our end. I guess that will be the end of the session for today. And we thank all of the audience, all of the instructors, and that will be at the end of to this session. Thank you very much for joining, Anis bhai and all of the instructors. Thank you. থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Walaikum salam. Take care.